ভীষণ উচ্ছ্বসিত আমি যে খুলনায় একটা ভবন শেষ পর্যন্ত হয়েছে। আমাদের এখানে যেটা হয়, কোনো একটা কাজ শুরু করলে অনেক লম্বা সময় লেগে যায় এবং শেষ পর্যন্ত কিছু কিছু কাজ বাতিল করতে হয়। আমি এখন দেখেছি, আমি এখন বিশেষ করে চেয়ারম্যান হিসাবে কয়েকটা প্রজেক্ট দেখাশোনা করি এবং প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে এই ধরনের একটা হিউজ রিস্ক আছে। আমরা এখন চিটাগাঙ্গে আমাদের বড় তিনটা প্রকল্প চলছে, একটা কাস্টম হাউস চিটাগং, একটা কাস্টমস একাডেমি এবং কর ভবন। এর মধ্যে কাস্টমস হাউস এবং একাডেমি যেগুলো সাথে মডার্নাইজেশন, এটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট, অনেক সময় চলে গেছে, তাদের অত্যন্ত লিমিটেড টাইম, তারা এখন বলছে আমরা ক্যান্সেল করে দেব। এখন আমরা অতি দ্রুত সময়ের মধ্যে এই প্রজেক্ট রিভিশন, আজকে আমি খুলনায় বসেও ঢাকায় যোগাযোগ করে আমাদের মাননীয় প্ল্যানিং প্রতিমন্ত্রী, প্ল্যানিং সচিব, এদের সবার সাথে যোগাযোগ করে আগামী 6 তারিখের একনিক বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই আরএডিপিটা যদি অ্যাপ্রুভ না করেন তাহলে আমরা অনেক কাজ ঝামেলা করে যাবে এবং ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্টটা বাতিল করে ফেলবে। এই কাজগুলো আসলে আউট অফ বক্স করতে হয়। খুলনা কর ভবনেরও একই অবস্থা। আমি যখন অর্থ মন্ত্রণালয়ের অ্যাডিশনাল সেক্রেটারি, তখন খুলনা কর ভবন আবার হাত দিয়ে এটা প্রসেস হয় এবং আমি তখন আইআরডি এবং এনবিআর এর বাজেট দেখি। তখন থেকে আমার কাছে মনে হয়েছে যে খুলনা একটা নান্দনিক ভবন হবে। বছর 2 আগে যখন এটা আন্ডার কনস্ট্রাকশন হয়, আমি আমার ওয়াইফ সহ, ফ্যামিলি সহ আমরা সুন্দরবনে বেড়াতে এসেছিলাম। এখানে আমার একটা শালা আছে, ও খুলনা সিটি হসপিটালের চিফ কার্ডিয়াক সার্জন। তো ওর বাসায় যাওয়া আসার পথে, তারপর খুলনা নিয়ম মার্কেট যাওয়া আসার পথে যতবারই দেখা হয় ততবারই আমার ওয়াইফকে দেখে, এই দেখো এটা আমাদের কর ভবন, কনস্ট্রাকশন করছে। কয়েকবার দেখানোর পর সে বিরক্ত হয়ে গেল যে এক কথা বারবার বলছো। তাই আমি বললাম যে না, তুমি বুঝবে না, এটা তো আমাদের আবেগের ব্যাপার যে এখানে একটা আমরা খুলনার মতো জায়গায় একটা সুন্দর একটা ভবন করব, এই কাজটা হচ্ছে, আমাদের খুব ভালো লাগছে। এটাই আসলে বাস্তবতা। এবং এই একটা ভবন বা একটা প্রজেক্ট নেওয়া, এটাকে চালিয়ে নেওয়া, এটা শুরু করা, অসংখ্য মানুষ জড়িত, অসংখ্য ডিপার্টমেন্ট জড়িত, এই সবাই মিলেই আসলে সরকার। আমরা যে সরকার বলি, সরকার হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। আমরা প্রত্যেকেই এক একজন এক একটা সরকার, এবং যদি সেই দায়িত্ববোধ না থাকে কখনোই সরকার সাকসেসফুল হবে না। যে কোনো একটা অঙ্গ যদি ঠিকমতো পারফর্ম না করে, এই প্রজেক্টের যখন ডিপিপি প্রণয়ন হয়, এই প্রজেক্টের যখন আর্কিটেকচার ডিজাইন হয়, তখন আমাদের ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার অনেক কাজ করেছে। এই প্রজেক্ট অ্যাপ্রুভালের সময় প্ল্যানিং কমিশনের সদস্যরা, প্ল্যানিং কমিশনের যারা অফিসাররা ছিলেন, তারাও প্রচুর পরিশ্রম করেছে। এই প্রজেক্ট যখন বাস্তবায়ন হয় তখন আমাদের পিডব্লিউডির কর্মকর্তারা, ইঞ্জিনিয়াররা অনেক পরিশ্রম করেছেন। আর এনবিআর এর ভিতরে আমাদের যারা এই প্রজেক্টের ডিরেক্টর ছিলেন অথবা যারা এর সাথে আরও যারা সুপারভিশনে ছিলেন, অক্লান্ত পরিশ্রম করার পরেই কিন্তু আজকের এই ভবনটা হয়েছে। সেই জন্য আমি সবার পক্ষ থেকে, আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে, এই যে এতগুলো মানুষ এর সাথে জড়িত ছিল, সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের সবার প্রচেষ্টাতেই এই ভবনটা আলটিমেটলি শেষ করা গেছে। খুলনার বিষয় যেটা, আসলে এটা অত্যন্ত দুঃখের। এক সময় যখন বাংলাদেশের এন্টায়ার ইকোনমি ছিল পাট নির্ভর, তখন কিন্তু খুলনা এলাকাটা খুবই জমজমাট এবং অত্যন্ত উন্নত এবং ধনী এলাকা ছিল এখানে। আমার নিজের নানি, ওনার কয়েক ভাই খুলনাতে কয়েক জেনারেশন আগে সেটেল হয়েছে খালিশপুরে, এবং তাদের ব্যবসা ছিল পাটের ইন্ডাস্ট্রি এবং এই রিলেটেড আরও অন্যান্য ব্যবসা বাণিজ্য। তো তখন থেকে আমি জানতাম যে খুলনা অত্যন্ত, ধীরে ধীরে আমাদের পাট যেমন হারিয়ে গেছে, সেভাবে খুলনাও অনেক পিছিয়ে পড়েছে। আমি খুব অবাক হয়েছি যখন শুনলাম যে চিংড়ি মাছের জন্য সবচেয়ে বিখ্যাত যে জায়গা, যেখানে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের একটা বড় প্রথম অগ্রযাত্রায় ছিল দক্ষিণাঞ্চলের চিংড়ি রপ্তানি, সেটাও নাকি নানা কারণে এখন বাধাগ্রস্ত হয়েছে। এটাও দুঃখজনক। আমাদের চেষ্টা করতে হবে এগুলোকে কীভাবে ঠিক করা হয়। পদ্মা সেতু হওয়ার পরে আমাদের কাছে মনে হয়েছিল, বিশেষ করে মোংলা পোর্ট, পদ্মা সেতু হওয়ার পরে মনে হয়েছিল যে খুলনার ভাগ্য ফিরে যাবে, এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, ব্যবসা বাণিজ্য এখানে চলে আসবে, এদিকে চলে আসবে। কিন্তু আসলে সেটাও খুব বেশি আগায় নেই। এর মানে হচ্ছে এখানে পলিটিক্যাল কমিটমেন্ট লাগবে। ঠিক এখানে আমাদের যে ল্যান্ডগ্রোভ, যে ফরেস্ট, সুন্দরবন, আমরা ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে কম্পিট করেছিলাম কয়েক বছর আগে।
আমরা বোধহয় ভিয়েতনামের হ্যালংবের কাছে হেরে গিয়েছিলাম। এত চমৎকার একটা মানে প্রাকৃতিক যে সুন্দরবন, পৃথিবীর লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, এটাকে কেন্দ্র করে যে আমাদের খুলনা কেন্দ্রিক এবং সুন্দরবন কেন্দ্রিক যে পর্যটন হওয়ার দরকার, যেমন আমাদের মাননীয় প্রধান অতিথি বলছিলেন যে আমরা একটা 5 স্টার হোটেল করার চেষ্টা করছি, কেউ কেউ বলছে এখানে কে থাকবে। আমি নিশ্চিত এই 5 স্টার হোটেলকে কেন্দ্র করেই কিন্তু এদিকের ইকো ট্যুরিজমটা জনপ্রিয় হবে এবং একটা ফাউন্ডেশন তৈরি হবে, এভাবেই হবে। একইভাবে আমাদের যেটা মাননীয় প্রধান অতিথি বলেছেন যে আমাদের এই খুলনা অঞ্চলের ডেভেলপমেন্টটা হওয়া উচিত মোংলা পোর্ট কেন্দ্রিক। মোংলা পোর্টটাও সেভাবে আমরা অ্যাক্টিভেট এখনও করতে পারিনি, এবং আমার মনে হয় আমাদের এনবিআরও কাস্টমসের তরফ থেকেও মোংলা পোর্ট কেন্দ্রিকও অনেক অবকাঠামো তৈরি করার ব্যাপার আছে, এবং আমরা এই কাজগুলো যদি তৈরি করতে পারি তাহলে এটা সহজ হয়। আমি গত বছর থেকে বহুবার বলছেন, এখানে মোবিল করে আমাদের কাস্টমস পলিসির মেম্বার আছেন। গতবার আমি কয়েকবারই বলেছি চিটাগাং পোর্টে প্রচুর কনজেশন, অন্তত একটা আইটেম বিশেষ করে গাড়ি, এটা যদি আমরা চিটাগাং পোর্টে অফ করে দিই যে আপনার চিটাগাং পোর্টে শুধুমাত্র চিটাগাংয়ে যাদের ব্যবসায়ী আছে তাদের গাড়ি যাবে, আর সারা বাংলাদেশে সব গাড়ি মোংলায় চলে আসবে, তাহলে কিন্তু মোংলা পোর্টটা আরেকটুখানি। এবং এটা আমার মনে হয় যদি আমাদের বারবিটা আসবে কয়েকদিন পরে, গত বছর আমরা বলেছিলাম তাদের কনসার্নগুলো আমরা কনসিডার করে যদি আমরা এই কাজটা করতে পারি যে গাড়িগুলো সব মোংলায় চলে আসবে, এখান থেকে রিলিজ হবে, তাহলে মোংলা পোর্টটার ব্যবহার আরও বাড়বে এবং চিটাগাং পোর্টের কনজেশন কমবে, আলটিমেটলি কিন্তু আমাদের দেশের জনগণ উপকৃত হবে। আমরা যদি ঠিকমতো ট্যাক্স পরিশোধ না করি তাহলে আমাদের মাননীয় প্রধান অতিথি বলেছেন যে যেই জনবান্ধব কর্মসূচিগুলো মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন, এবং এই প্রথমবারের মতো শুরুতেই দেশের যে প্রান্তিক জনগণ তাদের কথা চিন্তা করে সরকার যে কল্যাণ কর্মকাণ্ডগুলো শুরু করেছেন, এগুলোর জন্য যে অর্থের প্রয়োজন সেটা আমাদের নেই তা না, আছে, কিন্তু আমাদের এটাকে বাড়ানোর জন্য প্রচুর অর্থের সংস্থান করতে হবে। এই সাথে আমাদের যে পুরনো ঋণ জমে আছে সেই ঋণ পরিশোধ করা, ঋণের সুদ পরিশোধ করা, এগুলো কিন্তু অনেক বেশি হয়ে গেছে। স্বাভাবিকভাবেই আমাদের দেশের জনগণ যেটা জানতে চায় যে আমরা ট্যাক্স দিচ্ছি, আমার ট্যাক্সটা কোন কাজে লাগছে। সে কারণে খরচের দিকটাও আমাদেরকে অনেক কেয়ারফুল হতে হবে, এবং সেগুলোর ক্ষেত্রেও আমি দেখেছি যে আমাদের বর্তমান সরকার অত্যন্ত সচেষ্ট এবং প্রত্যেকটা প্রজেক্টের স্ক্রুটিনি হচ্ছে যে এগুলোর মধ্যে এমন কোনো এলিমেন্ট আছে কিনা খরচের, যে খরচটা চাইলে পরিহার করা যায়, যার প্রয়োজনীয়তা অথবা প্রায়োরিটি কম। সেভাবে আমাদের ওই দিক থেকেও কাজ করতে হবে। দেশ চালানোর জন্য যে অর্থের প্রয়োজন সে অর্থের যোগান দেবে কারা, যাদের আয় রোজগার বেশি, এবং সে কারণেই ট্যাক্সটা আমরা সেভাবে ডিজাইন করি। যেমন আমাদের আইনকানুনগুলো, বিধিবিধানগুলো সহজ করার কথা বলা হয়েছে, আমরা সেই দিকেই এগোচ্ছি। আমাদের বিশেষ করে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আপনারা দেখেছেন অত্যন্ত সাহসী পদক্ষেপ নিয়েছি আমরা সম্পূর্ণ অনলাইনে এবার কম্পালসারি করেছি উইথ ফিউ এক্সেপশন। আপনারা জেনে খুশি হবেন, গতকাল পরশুদিন আমাদের 31 তারিখে লাস্ট ডেট ছিল। 31 তারিখ পর্যন্ত অনলাইনে রিটার্ন করেছে প্রায় 43 লাখ এবং অফলাইনে পড়েছে 3 লাখ, মানে 46 লাখ ট্যাক্স পেয়ার রিটার্ন দিয়েছে। তো এটা আমি মনে করি এই কৃতিত্ব আমার না, এটা আমাদের সম্মানিত ট্যাক্স পেয়ারগণ যারা এটাকে অ্যাকসেপ্ট করেছেন। এইবার আমরা ঠিক করেছি আগামী সপ্তাহে আমরা 60,000 নতুন ইনকাম ট্যাক্স রিটার্ন রিস্ক বেসড পদ্ধতিতে আমরা অডিটের জন্য সিলেকশন করব, এবং এটা সারা দেশে